আজকে আমরা কথা বলবো চিনুয়া আচেবের সেই বিখ্যাত উপন্যাস থিংস ফল অ্যাপার্ট নিয়ে। এটা কিন্তু শুধু একটা গল্প না, বুঝলেন? এটা হলো একটা পুরো সংস্কৃতির ভেঙে পড়ার এক করুণ কাহিনী। তো চলুন এই গল্পের একেবারে গভীরে ঢোকা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি হয় যখন একটা সমাজের একেবারে গোড়া ধরে কেউ নাড়িয়ে দেয়? মানে বাইরের কোনো শক্তি এসে যখন হাজার বছরের পুরনো ঐতিহ্য, বিশ্বাস সবকিছুকে চ্যালেঞ্জ করে বসে, তখন আসলে কি ঘটে? আর ঠিক এই জায়গাতে উপন্যাসটা একটা বিপ্লবের মতো। হ্যাঁ, এটা উপনিবেশবাদের গল্প, কিন্তু এইবার গল্পটা কোনো ইউরোপীয় চোখে দেখা না। এই প্রথমবার গল্পটা বলা হচ্ছে একজন আফ্রিকানের মুখ থেকে। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের নিজের ভাষায়। তো আজকে আমরা এই পুরো আলোচনায় এক ট্র্যাজিক হিরোর জার্নিটা দেখব। প্রথমে দেখব কিভাবে একটা বিপ্লবী কণ্ঠস্বর উঠে এলো। তারপর আমাদের গল্পের নায়ক ওকনকোর উত্থান, তার ভেতরের দ্বন্দ্ব, এরপর শ্বেতাঙ্গদের আগমন, আর তার ফলে কিভাবে সবকিছু ভেঙে পড়তে শুরু করে, এবং সবশেষে আমরা দেখব কিভাবে এই গল্পটা অন্য কেউ এসে নিজের মতো করে বলে দেয়। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের এটা বুঝতে হবে, মানে এই গল্পটা লেখার পেছনের আসল কারণটা কী ছিল। চিনুয়া আচেবে কেন এই উপন্যাসটা লিখতে গেলেন? দেখুন, আচেবে নিজে পড়াশোনা করেছেন মিশনারি স্কুলে, ফলে উনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে তার নিজের ইগবো সংস্কৃতি আর বাইরে থেকে আসা ইউরোপীয় সংস্কৃতির মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। উনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছিলেন, আফ্রিকার গল্পগুলো সবসময় বিদেশিরাই লিখে এসেছে, আর সেই গল্পে আফ্রিকানদের দেখানো হতো কেমন অসভ্য বা অনুন্নত হিসেবে। থিংস ফল অ্যাপার্ট ছিল ঠিক এই ধারণার বিরুদ্ধে একটা সজোরে জবাব। আচ্ছা, এবার আসা যাক গল্পের একেবারে কেন্দ্রে, আমাদের নায়ক ওকঙ্কো, ওমুওফিয়া গ্রামের এক কিংবদন্তি যোদ্ধা, যাকে সবাই এক নামে চেনে। ওকঙ্কোকে যদি বুঝতে হয় তাহলে আগে তার বাবাকে চিনতে হবে। তার বাবা উনোকা ছিলেন ঠিক তার উল্টো, অলস, সবসময় ঋণে ডুবে থাকতেন, আর গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। আর ওকঙ্কো, তার জীবনের একটাই লক্ষ্য ছিল, বাবার মতো না হওয়া। বাবার ওই দুর্বলতাই তাকে ঠেলে দিয়েছিল শক্তিশালী, পরিশ্রমী আর অসম্ভব কঠোর একজন মানুষ হতে। এই লাইনটা খেয়াল করুন, এটাই তার চরিত্রের মূল কথা। বাবার প্রতি এই যে ঘৃণা, এটাই তাকে সাফল্য এনে দিয়েছিল, সত্যি। কিন্তু মজার ব্যাপার হলো, এটাই তার পতনের বীজও বুনে দিয়েছিল। তার সবচেয়ে বড় ভয় ছিল দুর্বলতা, আর এই ভয়ই তাকে শেষ পর্যন্ত অমানবিক করে তোলে। তো চলুন এখন দেখি কিভাবে ওকঙ্কোর যে শক্তি তাকে এত উপরে তুলেছিল, সেটাই তাকে নিচে নামিয়ে আনে। তার শক্তি হয়ে ওঠে তার দুর্বলতা। গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসে। ইকেমেফোনা নামে একটা ছেলে ছিল, যাকে ওকঙ্কো নিজের ছেলের মতো ভালোবাসত। তার কাছেই সে বড় হচ্ছিল, কিন্তু গ্রামের দেবতারা আদেশ দেন যে ছেলেটিকে বলি দিতে হবে। তখন গ্রামের এক প্রবীণ মানুষ ওকঙ্কোকে এসে সাবধান করে দেন। কিন্তু ওকঙ্কোর সেই পুরনো ভয়, লোকে তাকে দুর্বল ভাবে, এই ভয়টা তাকে একেবারে অন্ধ করে দেয়। সে ওই প্রবীণের কথা শোনে না, বরং নিজের হাতেই একেমেফুনাকে হত্যা করে। ভাবুন একবার, এই একটা কাজ যা কিনা তার ভয় আর অহংকার থেকে জন্ম নিল, এটা শুধু তাকে অপরাধবোধেই ডুবিয়ে রাখল না, তার নিজের ছেলে নোবেকেও তার কাছ থেকে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিল। এরপর ভাগ্যের কি পরিহাস দেখুন, আরেকটা দুর্ঘটনা ঘটে। একটা অনুষ্ঠানে ওকঙ্কোর বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে যায়, আর এক কিশোর মারা যায়। ইগবো আইন অনুযায়ী এটা একটা ভয়ঙ্কর অপরাধ। শাস্তি 7 বছরের জন্য নিজের গ্রাম থেকে নির্বাসন। যে মানুষটা সারা জীবন সম্মানের জন্য লড়েছে, এক মুহূর্তে তার সব কিছু চুরমার হয়ে গেল। আর ঠিক এই সময়ে যখন ওকঙ্কো তার গ্রাম থেকে অনেক দূরে নির্বাসনে, ঠিক তখনই তার গ্রামে এমন এক নতুন শক্তির আগমন হয় যা সে টেরও পায় না। এমন এক শক্তি যা সব কিছু চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। প্রথমে এলেন মিস্টার ব্রাউন। উনি বেশ ধৈর্যশীল ছিলেন, স্থানীয় সংস্কৃতিকে সম্মানও করতেন, কিন্তু তার জায়গায় যখন এলেন রেভারেন্ড স্মিথ, পরিস্থিতি পুরো পাল্টে গেল। উনি ছিলেন ঠিক উল্টো, একদম কঠোর আর অসহিষ্ণু। এই দুজনের মধ্যে যে পার্থক্য, এটাই আসলে দেখিয়ে দেয় কিভাবে উপনিবেশের উদ্দেশ্যটা ধীরে ধীরে শান্তিপূর্ণ সহাবস্থান থেকে সরাসরি সংঘাতের দিকে চলে যাচ্ছিল।
ব্যাপারটা শুধু নতুন ধর্ম বা নতুন কিছু ধারণা আসার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আসল সমস্যাটা হলো এটা সমাজকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিকে ঐতিহ্যপন্থীরা, অন্যদিকে যারা ধর্ম বদলেছে, আবার যারা সমাজচ্যুত, সবার মধ্যে একটা বিভেদ তৈরি হলো। ভাই ভাইয়ের শত্রু হয়ে গেল, ছেলে বাবার বিরুদ্ধে চলে গেল, ঠিক যেমনটা ওকুঙ্কর ছেলে নমেয়ার সাথে হলো। সে খ্রিশ্চান হয়ে গেল। তো ৭ বছর কেটে গেল। ওকুঙ্কো যখন নির্বাসন থেকে গ্রামে ফিরল, সে তার চেনা গ্রামকে আর খুঁজে পেল না। সে এমন একটা সমাজে ফিরল যা তখন ভাঙনের একেবারে শেষ পর্যায়ে দাঁড়িয়ে। ওকুঙ্কর বন্ধু বিয়েরিকা একটা কথা বলেছিল, যা আসলে পুরো উপন্যাসের সারমর্ম। সে বলেছিল, মিশনারি আর ঔপনিবেশিক শাসকরা ইগবো সমাজের যে একতা, তার একেবারে মূলে আঘাত এনেছিল, আর তার ফলেই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করে। প্রথমে এক ধর্মান্তরিত লোক গ্রামের পবিত্র আত্মাকে অপমান করল। এর জবাবে গ্রামবাসীরা গির্জা পুড়িয়ে দিল। আর এর ফল কি হল? ব্রিটিশ শাসকরা এসে ওকুঙ্কো সহ গ্রামের নেতাদের ধরে নিয়ে গেল, তাদের অপমান করল। মানে একটা ঘটনার প্রতিক্রিয়ায় আরেকটা ঘটনা, আর সংঘাতটা ক্রমশ বাড়তে লাগল। ওকুঙ্কো ভাবল, এবার শেষ চেষ্টা করতে হবে। সে যুদ্ধের ডাক দিল, কিন্তু যখন সে ঔপনিবেশিক আদালতের এক বার্তাবাহককে মেরে ফেলল, তখন এক ভয়ঙ্কর সত্যি তার সামনে এলো। তার নিজের গ্রামের মানুষই তার পাশে দাঁড়াল না, সবাই ভয়ে পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ওকুঙ্কো বুঝতে পারল সে একেবারে একা। তার পৃথিবীটা আর নেই, ওটা সত্যি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর এর পরে আসে গল্পের সবচেয়ে মর্মান্তিক আর সবচেয়ে বিদ্রুপাত্মক অংশটা। যখন ওকুঙ্কো দেখল তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তার নিজের লোকেরাই ভেঙে পড়েছে, তখন সে আত্মহত্যা করে। আর ইগবো সংস্কৃতিতে আত্মহত্যা হলো একটা মারাত্মক পাপ। এতটাই বড় পাপ যে তার নিজের গ্রামের লোকেরাই তার মৃতদেহ ছুঁতে রাজি হল না। ভাবুন, যে মানুষটা সারাটা জীবন শুধু সম্মান চেয়ে এলো, সেই মানুষটাকেই কিনা এমন অসম্মানের এক মৃত্যুবরণ করতে হলো। তার বন্ধু ওবিয়েরিকা তখন ওই উপনিবেশককে কি বলেছিল জানেন? সে বলেছিল, এই লোকটি উমুয়াফিয়ার অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিল, আপনারা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। এই কথাগুলোর মধ্যে দিয়ে ওকুঙ্কোর ব্যক্তিগত ট্র্যাজেডিটা ফুটে ওঠে। এটা শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটা ছিল একজন মহান যোদ্ধার পরাজয়। কিন্তু ওই ব্রিটিশ কমিশনারের কাছে এই মৃত্যুর কোনো দাম ছিল? একদম না। তার চোখে ওকুঙ্কোর পুরো জীবনটা ছিল তার লেখা বইয়ের একটা ছোট্ট প্যারাগ্রাফ মাত্র। আর বইটার নাম কি ছিল জানেন? দ্য প্যাসিফিকেশন অফ দ্য প্রিমিটিভ ট্রাইবস অফ দ্য লোয়ার নাইজার, অর্থাৎ লোয়ার নাইজারের আদিম উপজাতিদের দমন। ওকুঙ্কোর এত বড় জীবনের সংগ্রাম, তার ট্র্যাজেডি, সবকিছুকে একটা শব্দে নামিয়ে আনা হলো, প্রিমিটিভ বা আদিম। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? আর এখানে উপন্যাসটা আমাদের জন্য একটা বিরাট প্রশ্ন রেখে যায়। কার গল্পটা শেষ পর্যন্ত ইতিহাস হয়ে ওঠে? যারা জেতে তাদেরটা, নাকি যারা হেরে যায় তাদেরটাও শোনার দরকার আছে? চিনুয়া অ্যাচিয়েবের থিংস ফল অ্যাপার্ট আমাদের ঠিক এই বিষয়গুলো নিয়েই ভাবতে বাধ্য করে। ক্ষমতা, দৃষ্টিভঙ্গি আর ইতিহাস লেখার পেছনের রাজনীতি।